আজকের আলোচনা ঢাকার আকাশে ঘটে যাওয়া এক ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে। এমন একটা ঘটনা যা শুধু একটা শহরের আকাশকে কাঁপিয়ে দেয়নি, বলা যায় এটা পুরো জাতির বিবেককে নাড়া দিয়ে গিয়েছিল। শুরুটা হয়েছিল একদম সাদামাটাভাবেই, আর 10টা দিনের মতোই একটা সাধারণ দিন। বাংলাদেশ এয়ারফোর্সের একটা ট্রেনিং বিমান নিজেদের রুটিন অনুশীলনের জন্য উড়াল দিয়েছিল। তখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সাধারণ ফ্লাইটটাই একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি শুরু করতে যাচ্ছে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই শান্ত সকালটা একটা দুঃস্বপ্নে পরিণত হল। উড়ন্ত বিমানটা হঠাৎ করেই একটা আগুনের গোলায় পরিণত হয়, আর একটা স্কুলের মাঠ চোখের পলকে ধ্বংসস্তূপে বদলে যায়। তো ঠিক কিভাবে ঘটল এই ঘটনাটা? কেনই বা এটা পুরো জাতিকে এতটা গভীরভাবে নাড়া দিয়েছিল? চলুন এই বিষয়গুলোই আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। যে কোনো ঘটনা ভালোভাবে বুঝতে হলে তার কিছু বেসিক তথ্য জানা খুব জরুরি। মানে ঠিক কি ঘটেছিল সেদিন, কখন, কোথায় আর কোন বিমানটা এই দুর্ঘটনার শিকার হয়েছিল। আচ্ছা, তাহলে দেখুন, ঘটনাটা ঘটেছিল 2025 সালের 21শে জুলাই, সোমবার, আর জায়গাটা ছিল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। ঠিক সেখানেই আছড়ে পড়েছিল বিমানটা। এটা ছিল বাংলাদেশ এয়ারফোর্সের মানে বিএএফের একটা F-7 BGI মডেলের ট্রেনিং ফাইটার জেট, যেটা চীনে তৈরি। কিন্তু আসল প্রশ্ন হল, দুর্ঘটনাটা ঘটল কেন? একটা রুটিন ফ্লাইট কিভাবে এমন ভয়ঙ্কর একটা বিপর্যয়ে পরিণত হতে পারে? চলুন পুরো ঘটনাটা একটু ক্রমানুসারে বিশ্লেষণ করে দেখি। যা জানা যায়, বিমানটা টেক অফ করার পরই একটা মারাত্মক যান্ত্রিক ত্রুটির শিকার হয়। এর ফলে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটার নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু বিমানটাকে আর নিয়ন্ত্রণে আনতে পারেননি, আর শেষ পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই F-7 BGI বিমানটা কিন্তু ঠিক যুদ্ধবিমান ছিল না, এটা ছিল একটা ট্রেনিং বিমান। বাংলাদেশ এয়ারফোর্স তাদের নতুন পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য এই মডেলটা ব্যবহার করে, আর এটাই ঘটনাটাকে আরও বেশি মর্মান্তিক করে তোলে। দুর্ঘটনার পর সামরিক বাহিনীর প্রাথমিক বিবৃতিতে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। বলা হয় যে পাইলট তার জীবনের একদম শেষ মুহূর্তেও চেষ্টা করে যাচ্ছিলেন বিমানটাকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নিতে। তার মানে তিনি চাইছিলেন সাধারণ মানুষের ক্ষতি যেন যতটা সম্ভব কমানো যায়। একটা বিমান দুর্ঘটনা তো শুধু একটা যন্ত্রের ব্যর্থতা নয়, তাই না? এটা আসলে অসংখ্য মানুষের জীবনে একটা ভয়াবহ বিপর্যয় নিয়ে আসে। এই ঘটনার মানবিক ক্ষতির পরিমাণ ছিল অসংখ্য। এই দুর্ঘটনায় মোট ৩৬ জন মানুষ প্রাণ হারান। নিহতদের মধ্যে পাইলট তো ছিলেনই, সাথে ছিল স্কুলের অনেক ছাত্রছাত্রী। এটা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে ৩৬টা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার এক করুণ গল্প। নিহতের সংখ্যার পাশাপাশি আহতের সংখ্যাও ছিল বিশাল। ১৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন। হাসপাতালগুলোতে তখন এক হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছিল। নিহত আর আহতের এই সংখ্যাগুলো যখন আমরা পাশাপাশি রাখি, তখন দুর্ঘটনার ভয়াবহতাটা আরও পরিষ্কারভাবে বোঝা যায়। এটা আসলে কোনো পরিসংখ্যান নয়, এটা একটা জাতীয় ট্র্যাজেডির গভীর ক্ষতচিহ্ন। সত্যি বলতে, এই দুর্ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ একটা বিমান বিপর্যয় হিসেবে থেকে যাবে। এটা এমন একটা ক্ষত যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সবার স্মৃতিতে থেকে যাবে। এমন একটা ভয়াবহ ঘটনার পর স্বাভাবিকভাবেই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সাধারণ মানুষের শোক খুব দ্রুতই ক্ষোভে পরিণত হয়, আর চারিদিক থেকে পরিবর্তনের দাবি উঠতে শুরু করে। দেশ জুড়ে রীতিমতো প্রতিবাদের ঝড় ওঠে। মানুষজন রাস্তায় নেমে আসে। তাদের দাবি ছিল একটাই, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ঢাকার মতো এত ঘনবসতিপূর্ণ একটা শহরের ওপর দিয়ে সামরিক বিমানের ট্রেনিং বন্ধ করার দাবিটা খুব জোরালো হয়ে ওঠে। অনেকেই বলতে শুরু করেন যে এই বিমান ঘাঁটিগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়া উচিত। শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন কিন্তু খুব জরুরি প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, একটা দেশের নিরাপত্তা চাহিদা আর তার সাধারণ নাগরিকদের নিরাপত্তার মধ্যে ভারসাম্যটা ঠিক কিভাবে রক্ষা করা হবে? জাতীয় নিরাপত্তার জন্য সাধারণ মানুষের জীবনকে কতটা ঝুঁকির মুখে ফেলাটা যুক্তিসঙ্গত? আর এই প্রশ্নগুলোই কিন্তু দুর্ঘটনার পর সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছিল।